স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি। জার্মানিতে আস্থা ভোটে হেরে চ্যান্সেলর শলজের সরকার পতন, ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়, মালয়েশিয়াকে হারালো 120 রানে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান ছিল তা বাতিল করা হলো। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারে রায় দেয়। 2011 সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়ার পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং আমি যে অত্যন্ত সন্তুষ্ট এই রায়। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ 45 জনের বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে শেখ হাসিনা সহ 46 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 1 মাস সময় দিয়েছিল ট্রাইব্যুনাল। আজ সেই প্রতিবেদন দাখিলের কথা ছিল, তবে তা দাখিল করতে পারেনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। ওবায়দুল কাদের সহ 45 জনের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 16 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়, পরে তাদের কারাগারে পাঠানো হয়। এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়। সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি কমিটি করবে সরকার। এতে সদস্য সংখ্যা থাকবে 5 থেকে 9 জন। মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে রক্তক্ষয়ী এক বিদ্রোহ হয়। এতে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এর বিচার চলমান। তবে শুরু থেকে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে আসছে নিহতদের পরিবার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এমন দাবি আরও জোরালো হয়। সম্প্রতি গণমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তে একটি কমিশন করার দাবি তোলেন কেউ। তবে এ হত্যা নিয়ে মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। গত রবিবার হাইকোর্টকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করেন। জানান, পিলখানা হত্যার ন্যায় বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে
আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। তিনি জানান, সদস্যের নাম পাওয়া সাপেক্ষে দ্রুত এই কমিটি হবে, পরে ঠিক হবে কাজের পরিধি। যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে, এই কমিটিতে অনেকে দেখবেন আসতে চায় না, তো যেমন এখন আপনার এখানে সবাই সোচ্চার, কিন্তু আবার বলি ভাই এই কমিশনে আসেন, সেই সময় দেখবেন আবার অনেক হইতে চাবেন না। পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি। গণমাধ্যমে অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চায় না, এমন প্রশ্নও ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। না, আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এই যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথেও বসে এবং তাদের আবারও মতামত দরকার হলে আবার। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাস চালকদের মারধরের ঘটনায় আজও রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, রাজশাহীর তানুর উপজেলায় বাস শ্রমিককে মারধরের ঘটনায় সোমবার দুপুর থেকে আজ সকাল 10টা পর্যন্ত রাজশাহী থেকে কোনো বাস ছাড়েনি। রাজশাহী থেকে আন্তঃজেলার সকল বাস এবং রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকার বাসও বন্ধ রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য সন্তোষজনক আশ্বাস পেলে আবারও বাস চলাচল করবে। এদিকে বাস বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে ভোগান্তিতে। বাগেরহাটের কচুয়ার গোয়ালমাঠ এলাকায় বিএনপির 2 গ্রুপের অনুষ্ঠানকে ঘিরে 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওই এলাকায় 144 ধারা বলবৎ থাকবে। সোমবার রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা KM আবু নওশাদ এই আদেশ জারি করেন। তিনি জানান, কচুয়ার মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ মাঠে কলেজটির প্রতিষ্ঠাতা বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য MH সেলিমকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। দুদিন আগে পার্শ্ববর্তী গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা বিএনপি জনসভা আয়োজনের ঘোষণা দেন MH সেলিমের ছোট ভাই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নারায়ণগঞ্জের 2500-এর একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, গত রাত 2:45টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। সোমবার রাত 9:30টায় 2500 উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা না থাকলেও প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন ছিন্ন মৌল নির্ময়ের মানুষ। নওগাঁয় তাপমাত্রা ওঠানামা করছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। সকাল থেকেই সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীত। ঘন কুয়াশায় ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। সকাল 9টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানিতে আস্থা ভোটে হেরে চ্যান্সেলর ওলাফ শলজের সরকারের পতন হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সোমবার ওলাফ শলজের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নে জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পরাজিত হয়েছেন চ্যান্সেলর ওলাফ। এর মধ্য দিয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে পরিচিত দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো। মূলত অর্থনীতির সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার 3 দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এর জেরে গত মাসেই জোট সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলজ। সেই সঙ্গে 16 ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেন। নতুন সরকার গঠন করতে আগামী বছর 23 ফেব্রুয়ারি আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মেডিসনে একটি স্কুলে বন্দুক হামলায়
প্রাণ হারিয়েছে হামলাকারী সহ 3 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার দুপুরে মেডিসনের অ্যাবান্ডান্ট লাইফ খ্রিস্টান স্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতদের মধ্যে একটা শিশু রয়েছে। হামলাকারী ওই স্কুলেরই এক ছাত্রী, তার বয়স 15 বছর। হামলাকারীর পরিবারের সাথে কথা বলে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 65 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খান ইউনিসে জাতিসংঘ পরিচালিত একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 20 জন। হামলায় আরও একটি শরণার্থী শিবিরে 45 জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় 1,07,000 মানুষ। টানা 14 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে 17,000ই শিশু। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেব আরও একবার সংবাদ শিরোনাম। সংবিধানের ৫৫ সংশোধনের কিছু অংশ বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি। জার্মানিতে আস্থা ভোটে হেরে চ্যান্সেলর শলজের সরকার পতন, ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়, মালয়েশিয়াকে হারালো 120 রানে। এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা 4টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিরোধী সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।